দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। শিশুদের হাম সংক্রমণের পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে, 2 মাস হতে চলল। এরই মধ্যে 3 শতাধিক শিশুর মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, বেসরকারি হিসেবে আরও বেশি। এর মধ্যে শনাক্তকরণের টিকাও ফুরিয়ে এসেছে। সব মিলিয়ে যেন হাম নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। এই হাম আর কত ভোগাবে, আর কত শিশুর প্রাণ নেবে, এসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজে, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, এবং আমাদের সঙ্গে আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার সাজেদুল হক। স্বাগতম আপনাদের দুজনকেই। আমি শরীফুজ্জামান শরীফ আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, হাম নিয়ে দীর্ঘদিন ধরে একাত্র করে আলোচনা হচ্ছে, প্রতিদিন শিশু মারা যাচ্ছে। যদি বলি গত 24 ঘন্টায়ও 12 জন শিশুর মৃত্যু ঘটেছে, এটি হচ্ছে সরকারি হিসাব। এর বাইরেও অনেক শিশু হয়তো শনাক্তই করা হচ্ছে না, হসপিটালে যেতে পারছে না, মারা যাচ্ছে। এটি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না কেন? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং সাথের আলোচককে। আপনি শুরুতেই বলে দিয়েছেন যে মৃতের যে সংখ্যাটা আমাদের এখানে বলা হচ্ছে, প্রকৃত সংখ্যাটা তার থেকে অনেক বেশি। আমি এটি বিশ্বাস করি, এবং একটু আগে ডেইলি স্টার একটা রিপোর্ট করেছে, সেখানে তারা অনেকগুলো জায়গার তথ্য দিয়ে বলেছে যে সরকারি যে হিসাব আমাদের এখানে আসছে মাঠের হিসাবের থেকে তার সংখ্যাটা অনেকটা কম। এটা সরকার কেন করে? এটা সাধারণত ব্যর্থতা আড়াল করার জন্য করা হয়, নিজেদের ব্যর্থতা আড়াল করতে করা হয়, এবং এর ভেতর থেকে ভিকটিম পরিবারকে দুইভাবে আঘাত করা হয়। প্রথমত, তাদের যে মৃত্যুর প্রকৃত কারণটা এটা তথ্যে সরকারি খাতায় এটি থাকে না। দ্বিতীয়ত, যে প্রতিকার পাওয়ার যে সুযোগ, সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়। এখন এই ঘটনাটি কেন ঘটল? এই ঘটনাটির বেশিরভাগ দায় অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সিন্ডিকেট ছিল, আমি সরকার বলছি না, যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটের। এবং তাদের মধ্যে এক ধরনের প্রবণতা তৈরি হয়েছিল। একদিকে হচ্ছে প্রতিহিংসা, আর একদিকে হচ্ছে সংশয়বাদিতা। প্রতিহিংসার জায়গাটা এমন ছিল, আপনার মনে থাকার কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে নির্দেশ দিচ্ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, এখন তাকে কোথাও দেখা যায় না। আগে ধরবা, ধরার পরে মামলা করবা, অর্থাৎ আপনি যাকে পাবেন তাকে ধরে নিয়ে আসবেন, ধরে নিয়ে আসার পরে তার বিরুদ্ধে মামলা করবে। এটি হচ্ছে তাদের একটা রাষ্ট্র পরিচালনার একটা বেসিক জায়গা ছিল। আর একটা সংশয়বাদিতা কি? সেটা হলো আওয়ামী লীগ যা যা করেছে প্রত্যেকটা জিনিসকে বন্ধ করে দিতে হবে, এটি আমাদের হাত থেকে যেন এটি কন্টিনিউ না করে। আওয়ামী লীগ ভাত খাওয়া বন্ধ করেছে, এই কাজগুলো রাষ্ট্র পরিচালনার যে জায়গাগুলোতে সেই কাজগুলো তারা করেছে। এবং ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় যারা এইসব কাজে থিওরিটিক্যাল সাপোর্টগুলো দিত, কেন টিকাটা, কখন টিকাটা দেওয়া দরকার, এবং আমাদের এখানে যে মজুদ আছে সেটি অবস্থাটা কি, এগুলো যারা অ্যানালাইসিস করতো ইউনিসেফ সহ, তারা কিন্তু এখন বলা শুরু করেছে যে আমরা সরকারকে সতর্ক করেছিলাম। তাহলে সরকার কেন এটি কন্টিনিউ করেনি? ওই যে দুটো কারণ। আর একটা কারণ ছিল যে তাদের মাথার মধ্যে একটা ভিন্ন পলিটিক্স ছিল। শরীফ, আপনার কথা শুনলাম। এই কথা আমরা হাম মানে যখন জটিল আকার ধারণ করছে তারপর থেকেই শুনে আসছি, কিন্তু মানে এই সরকার কি পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট সময় পায়নি? আপনার কি মনে হয়? আপনি আমাকে সেই সময়টাই দিলেন না, না দিয়ে আপনি একটা সিদ্ধান্তে চলে গেলেন। H2O পানি, এটা সবসময় প্রযোজ্য। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই কথাটা আলোচনায় আসবে যে ডক্টর ইউনূস কেন এই কাজটি করেনি। আচ্ছা, সেকেন্ড জায়গাটা হচ্ছে সরকারের যে পজিশন। সরকার 2 মাস সময় পেয়েছে। আজকে আপনি যে তথ্যটি শুনছেন, পরীক্ষার কিট, এটির ঘাটতি দেখা দিয়েছে। এর দায়ভারটা সরকারের, এখনকার যে সরকার তাদের। এবং এখন পর্যন্ত যত মৃতের সংখ্যা, এটা নিয়ে সরকারের ওই ধরনের উপলব্ধি দেখা যাচ্ছে না। এবং সরকারের উপদেষ্টাদের এক একজনের বক্তব্য এক এক রকম, এক একজন এক এক দৃষ্টিতে দেখছে, এবং তাদের মধ্যে রাজনৈতিক ভাবনাগুলো আছে। প্রধানমন্ত্রী বলছেন যে অন্তর্বর্তী সরকারের কথা, স্বাস্থ্যমন্ত্রী সেটিকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন যে অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগ সরকারের কথা। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীর এক ধরনের ইচ্ছা আছে যে এই
ব্যর্থতাটাকে আওয়ামী লীগের উপরেও কিছুটা দেওয়া যায় কিনা। আবার সরকারের তথ্য বিষয়ক উপদেষ্টা তিনি বলছেন যে সরকার ইচ্ছা করে এই কাজটি করে না, ইচ্ছা করে এই কাজটি আসলে কেউ করে না। তারপরেও যেটা সমালোচনার দিক এই মুহূর্তে সেটা হচ্ছে যে আমি যেটুকু দেখতে পাচ্ছি যে সরকারের যতটুকু ক্যাপাসিটি আছে এখনকার যে সরকারের, সেই ক্যাপাসিটির ফুললি এখানে ব্যবহৃত হচ্ছে না। সরকার তার পূর্ণ শক্তি এখানে নিয়োগ করছে না, নিয়োজিত করছে না। তার একটা সম্ভবত কারণ হলো যে মানুষগুলো, যে শিশুগুলো মারা যাচ্ছে, এরা কেউ প্রাডো গাড়িতে চড়ে হাসপাতালে আসেনি। এরা কেউ গুলশান ধানমন্ডির কোন অভিভাবক, অধিকাংশ দরিদ্র শ্রেণীর। জি, ধন্যবাদ আপনাকে। এদের ইমিউনিটি পাওয়ারও কম থাকে, স্বাভাবিক। আমরা একটু সাজেদ ভাই আপনাকে শুনতে চাই। শরীফুজ্জামান শরীফ সুন্দর করে বলছিলেন যে এই দায় অন্তর্বর্তী সরকারের, এবং তিনি স্বাস্থ্যমন্ত্রীকেও কোট করছিলেন যে তিনি আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারকে বলছেন। আমার প্রশ্ন হলো যে একটি বাঁধ ভেঙে পানি আসছে, জোয়ার আসছে, আপনি ভেসে যাচ্ছেন, ওখানে বাঁধটি কেন ভাঙলো সেই বিশ্লেষণ করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, নাকি বাঁধটা আবার কিভাবে ঠেকানো যায়, পানিটা রোধ করা যায় সেই চেষ্টা করবেন? আসলে এখানে দুটো বিষয় দেখতে হবে। প্রথম ব্যাপারটা হচ্ছে, আগে আমরা একটা ঘটনার ভিতরে ঢুকে গেছি, পিস্তল থেকে গুলি বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়া গুলির ডিরেকশন আপনি চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, একটা ঘটনা আমরা ঘটে গেছে, আমাদের 2 বছর ধরে এমন একটা ঘটনা ঘটছে যে একটা বড় ধরনের প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রামটাকে বলে ইপিআই, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। ঠিক আছে, এই প্রোগ্রামটা শুধু কিন্তু হাম না, আরো 12টা, মোট 13টা, আরো 12টা মারাত্মক অসুখের ব্যাপার স্যাপার আছে, যেটা আমাদের হচ্ছে কি শিশুদের 0 থেকে 2 বছরের মধ্যে টিকা দেওয়া হয়। সেই টোটাল কার্যক্রমটা, ঠিক আছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট জাস্ট বন্ধ করে দিছে। কেন বন্ধ করে দিচ্ছে? শরীফ একটা ব্যাখ্যা দিছে, তো আমাদের কাছে আবার আরো ছোটো মোটো ব্যাখ্যা আছে আর কি। তো ব্যাখ্যাটা হলো এরকম যে হচ্ছে, ওই যে ব্যাংকের রিজার্ভ বাড়াবে, এ তো কোটি কোটি ডলার কেন খামাখা খরচ করবে? ব্যাংকের রিজার্ভ বাড়ায় বলবে যে আমরা ব্যাংকের রিজার্ভ বাড়ায় ফেলাই দিছি অনেক, ঠিক আছে, দরকার নেই হামের টাকা কেনার। বা যেগুলো হলো কতগুলো আরও প্রকল্প রয়েছে, স্বাস্থ্য খাতে আরও অনেকগুলো প্রকল্প আছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে হামের যে হামের যে সংক্রমণ হচ্ছে বা এটা টিকা কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায় না বাংলাদেশে, ছিল কিন্তু তারপর সেই টিকাগুলো দেওয়া হয় না। কারণ কি, এটার জন্য একটা প্রোগ্রাম করতে হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এটার জন্য উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে বিভিন্ন ছোট ছোট কিন্তু স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোর আন্ডারে, ওই স্বাস্থ্য কেন্দ্রগুলোর আন্ডারে কিন্তু এই প্রকল্পগুলো চলতো। শুধু হামটিক কিনছে তার না, এই প্রকল্পগুলো তারা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এটা এক ধরনের হচ্ছে কি, এক ধরনের হলো গিয়ে হিংসা প্রতিহিংসার মতো ব্যাপার আর কি। ঠিক আছে, এটা ও করেছে তো ওটা আমি করব না, তা আমি না করে আমি আর ভালো কিছু করি, আর উন্নত কিছু করি। কিন্তু যেটুকু করেছেন, মানে ব্যাপারটা হচ্ছে, আপনাকে বাল্ব লাগিয়েছেন, আমার বাল্ব পছন্দ না, আমার হচ্ছে এলইডি লাইট পছন্দ, তো আমি করলাম কি, আপনার বাল্বটা ভাঙে হারা দিলাম, আর এলইডি লাইটও আমি কিনে লাগাইলাম না, ঘরটা অন্ধকার হয়ে গেল। এখন বাংলাদেশের অবস্থা এর জায়গায় হয়ে গেছে। এখন তো আর আপনি ওই যে আমি আগে কথা বললাম যে গুলি তো বেরিয়ে গেছে পিস্তল থেকে, এখন এই ঘটনাগুলো ঘটতেছে, এরকম মারাত্মক ব্যাপার। এখন আমাদের হচ্ছে গিয়ে এই ঘটনা সামাল দিতে গিয়ে ওই কেন ঘটছে এই কারণটা ভুলে যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, অবশ্যই ওই শান্তির নোবেল লরিয়েটকে কাঠগড়ায় দাঁড়াইতেই হবে, এই ব্যাপারে কাঠগড়ায় দাঁড়াইতেই হবে আর কি। ঠিক আছে, আজকে একটা কোথায় জানি একটা আলোচনা এরকম শুনেছি যে হলো একজন বেশ হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সে এখন সরকারের উপদেষ্টা বটে, তিনি বলতেছেন যে ইউনূস এটা করেছেন, তবে ইন্টেনশনালি করেন নাই আর কি। আচ্ছা, হ্যাঁ, ইন্টেনশনালি করেন নাই বলে কি হয়ে যাবে নাকি? তাহলে তো দেখা গেল যে পুলিশ একটা গুলি ছুঁড়েছে, আপনাকে মারার জন্য গুলিটাকে আমার গায়ে লাগছে, আমি মরে গেছি ক্রস ফায়ারে। ঠিক আছে, তো আমার কিন্তু ইন্টেনশন ছিল না আমি রুবেলকে হত্যা করবার, তো আপনাকে হত্যা করার জন্য গুলিটা করেছে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, ড্রাইভাররা যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, যদি সেখানে মানুষ মারা যায়, তো তাকে জেলখানে নেন কেন? কোনো ড্রাইভারের ইন্টেনশন থাকে না পথচারীকে হত্যা করবার। ঠিক আছে, তেমনি ইন্টেনশন থাকুক আর না থাকুক, মরালি তার উচিত হচ্ছে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা। এখন হলো আসি আপনার যে প্রশ্নের ওই জায়গাটা আসি, এই সংকট আসলে মানে কিভাবে করে করবে, এটা করার জন্য হচ্ছে আরও ভিগোরাস এখন প্ল্যান দরকার, আরও হলো কনসেন্ট্রেটেড প্ল্যান দরকার।
এবং সেই সমন্বয় করার কাজ কিন্তু সরকার করছে, একেবারে করছে না। তবে এখানে আবার নানান জায়গায় দেখতেছি হচ্ছে এখানেও রাজনীতি আছে আর কি। আপনাদের কি খবরটা শরীফ ভাই নিশ্চয়ই পাইছেন, দেখছেন? শরীফ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, আপনারা তো সংবাদ মাধ্যমে কাজ করেন, যে স্পোর্টস গ্রাউন্ড, ঢাকায় বিশ্ববিদ্যালয়ের যে স্পোর্টস গ্রাউন্ড রয়েছে সেখানে হামের জন্য একটা ক্যাম্প হবে, খুব বড় ধরনের ভিগোরাস একটা আয়োজন এখানে হবে। ডাকসুর নেতারা ওটা হতে দেয়নি, বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো এই যে এই ব্যাপার স্যাপার, ও ডাকসু একটা সমালোচনা করলো আর বন্ধ হয়ে গেল, এটাকে কথা হইলো না সরকার মানে মানে আমি মনে করি সরকারের দৃঢ়তার জায়গায়। হ্যাঁ, আর এবং এখানে এটা আমার মনে হয় হামের ব্যাপারটাকে একটা ইমার্জেন্সি ডিক্লারেশনের ব্যাপার আসছে। হ্যাঁ, জনস্বাস্থ্যবিদ মোশতাক হোসেনও বলেছেন যে এখন মোশতাক বলেছেন, হ্যাঁ, জরুরি পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এটি সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করা দরকার। আমি আপনাকে শুনবো শরীফুজ্জামান শরীফ, আপনার কি মনে হয় যে এখন কি মানে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত, যেটা বলছেন মোশতাক হোসেন বলেছেন, সাজেদ ভাইও বললেন, আপনার কি মনে হয় সরকারের ওইরকম পদক্ষেপ নেওয়া উচিত কিনা, বা সরকারের পদক্ষেপে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপে আপনি কতটুকু সন্তুষ্ট? আজকে বগুড়াতে একটা অনুষ্ঠান ছিল, বগুড়াতে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর করা হচ্ছে এবং সেই আয়োজনে প্রস্তুতি চলছে। সেই আয়োজনে মন্ত্রী, বিমানমন্ত্রী, বিমান প্রতিমন্ত্রী, বিমান বাহিনীর প্রধান এবং বিমানের চেয়ারম্যান সহ পুরো টিমটা বগুড়াতে গিয়েছিলেন। এর ভেতর থেকে আমি আপনাকে বুঝিয়ে বললাম যে কোথায় এখন গুরুত্বটা দেওয়া উচিত, সেই ভাবনাটা, সেই ধারণাটা সরকারের মধ্যে নাই। আমি এখনও মনে করি সরকার সিরিয়াসলি এখনও নেয়নি। যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল সেই গুরুত্বের ক্ষেত্রে সরকারের ঘাটতি আছে। ইতোমধ্যেই বিশেষজ্ঞরা বলছেন যে ইমার্জেন্সি ঘোষণা করা দরকার। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, এটা হচ্ছে মানসিকতার উপরে নির্ভর করে। 1998 সালে যখন বন্যা হয় ঢাকায় চারিদিকে, তখন আমরা টিএসসিকে কেন্দ্র করে আমরা রুটি বানানোর একটা প্রজেক্ট নিয়েছিলাম এবং আমরা হাজার হাজার রুটি বানিয়েছি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে। এবং আমরা মনে করেছিলাম যে জাতির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তখন পানি ওঠে নাই, কিন্তু আমরা মনে করেছিলাম যে এটি হচ্ছে আমাদের একটা দায়িত্ব, এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো। যখন করোনা হয় তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু, ছাত্ররা তাদের পক্ষে দাঁড়িয়েছে। এমনকি ফেনীর বন্যার সময়ও টিএসসি থেকে ত্রাণ সংগ্রহ করা হয়েছে, এই যে হাসনাত আবদুল্লাহরা, যেটা পরবর্তী নানা বিতর্ক তৈরি করেছে। অর্থাৎ যখন বিপদ এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে। আজকের যে ডাকসু, এই ডাকসু এই কাজটা কেন করলো, এটি আমার কাছে খুবই রহস্যজনক। এবং আমি মনে করি যে ডাকসুর যে ধরনের ইমেজ, সেই ইমেজের জায়গা থেকে ডাকসুরই উচিত ছিল আমন্ত্রণ জানানো যে এখানে আপনারা আসেন, এই কাজটি করেন। কিন্তু আপনাকে মনে করিয়ে দিই, ডাকসুর এই যে প্লেগ্রাউন্ডে খেলতে আসার কারণে কয়েক মাস আগে সেখানকার ডাকসুর একজন সর্বমিত্র চাকমা, তিনি শিশুদেরকে কান ধরে ওঠবস করিয়েছিলেন। দুটো ঘটনার ভেতর থেকে আপনি তাদের মেন্টালিটি বুঝতে পারেন। সরকারের জায়গা, আমি এখনো মনে করি সরকারের যে ক্যাপাসিটি আছে, সরকারের যে সক্ষমতা আছে, এই সক্ষমতা দিয়ে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। কিন্তু এখন পর্যন্ত যে ভোগান্তিটা হচ্ছে, আমার ধারণা যে সরকার এখন পর্যন্ত এর গুরুত্ব অনুধাবন করতে পারছে না, এবং পারছে না বলে আপনি এখন পর্যন্ত সমন্বিত উদ্যোগ আমি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এখানে ফাইটটা করছেন কে? ফাইটটা করছেন স্বাস্থ্যমন্ত্রী অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় একা। তার সাথে আরও যার যার প্রয়োজন তাদেরকে নেওয়া দরকার। আরেকটা জায়গায় লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে, এটি হয়তো কৃতজ্ঞতার কারণে হয়, 1/11-এর পরে আওয়ামী লীগ সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনদেরকে প্রোটেকশন দেওয়া, সেভ করা, তাদের বিভিন্ন রকমের অন্যায় অপকর্মগুলোকে বিভিন্নভাবে মানুষের দৃষ্টির আড়ালে নিয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল। এখনও আমি দেখতে পাচ্ছি যে বিএনপির সরকার, ডক্টর ইউনূসের যে ব্যর্থতা, তার যে ইন্টেনশনাল যে সমস্ত খারাপ কাজগুলো, সেগুলো কোনো না কোনোভাবে তারা ডাইভার্ট করার চেষ্টা করছে এবং কোনো না কোনোভাবে তাদেরকে সেভ করার চেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানে 134 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। হেফাজতে আপনি যে চার্জশিট দেখছেন, 58 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং আজকে হেফাজতের নেতারা দেখা করে এই চার্জশিটকে সমর্থন করেছেন। তার অর্থ হলো যে 58 জন মানুষকে হত্যা করা হয়েছিল। আর এখানে অবহেলাজনিত আমাদের যে ক্রিমিনাল যে ল আছে,
সেখানে একটা ধারা আছে অবহেলাজনিত হত্যাকাণ্ড। আপনি শুনবেন বিভিন্ন সময় ঢাকার বিভিন্ন জায়গায় ভবন থেকে ইট পড়ে মানুষ মারা যায়। নিশ্চয়ই যিনি ভবন নির্মাণ করছেন তিনি কিন্তু ইটটা রেখে দেন না যে কারো মাথায় পড়বে, এটা একটা, তারপরেও শাস্তি কিন্তু দেওয়া হয়, শাস্তির বিধান আছে অবহেলাজনিত হত্যাকাণ্ড, এবং শাস্তি আইন অনুযায়ী তার জন্য সর্বোচ্চ 6 বছরের কারাদণ্ড বিধান আছে। আজকে যে ডিজাস্টারটা হচ্ছে এটাকে আমি অবহেলাজনিত হত্যাকাণ্ড বলবো, এবং দাবি করব সরকার তার যে শক্তিটা আছে পুরো শক্তিটা এর পেছনে ব্যয় করবে। আমার এই মুহূর্তে বিমানবন্দর গুরুত্বপূর্ণ না, আমার এই মুহূর্তে ওই কাজটা গুরুত্বপূর্ণ না, আমার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে শিশুদের জীবন রক্ষা করা। সরকার সেই কাজটি করবে এবং একই সঙ্গে ব্যবস্থাপনার যে ত্রুটিগুলো আছে সেটি দূর করবে। না, আপনি যেমনটি বলছেন যে ইসে অন-11 এর পরে যেমন আওয়ামী লীগ সরকার অন-11 সরকারকে অনেকটা ছাড় দেওয়ার চেষ্টা করেছে, এই সরকার আপনি সে সঙ্গে মিলালেন, কিন্তু বিরোধী দলের অবস্থান কি? বিরোধী দল কি করে তাহলে? বিরোধী দলের আলোচনায় আনছে না, বিরোধী দলের পজিশনটা আমি শেষ করে দেব একটুতেই। আমাদের 12 ফেব্রুয়ারি দুটো ঘটনা হয়েছিল, এক হচ্ছে গণভোট আর একটা হচ্ছে জাতীয় নির্বাচন। আপনি বিরোধী দল এখন পর্যন্ত প্রথম অংশের মধ্যে আছে, গণভোটের মধ্যে আছে, যে গণভোট থেকে ওই যে জুলাই, সে শুধুমাত্র জুলাই সনদ নিয়ে ব্যস্ত, কিন্তু এই বিষয়গুলো সরকারের যে অব্যবস্থাপনা, দুর্বলতা, যদি ব্যর্থতা থাকে সেগুলোকে উপস্থাপন করার যে নৈতিক দায়িত্ব বিরোধী দলের উপরে থাকে সেই দায়িত্বটি পালন করছে না। এবং তাদের যে একটা সংযোগ আছে, যে বিরোধী দলটির কথা বলছেন তাদের ছাত্র সংগঠনই তো ডাকসুর দায়িত্বে আছে, যে ডাকসু এই জায়গাটায় বাধা দিচ্ছে, ফলে তারা ইস্যুটাকে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করছে এর ভেতর থেকে তো বোঝা যায়। যে রাজনৈতিক দলটি বিরোধী দলের দায়িত্বে আছে তার যে ছাত্র সংগঠন সে ডাকসুতে আছে, সে ডাকসুতে সেখানে হামের ওই যে চিকিৎসা ব্যবস্থাপনায় বাধা দিচ্ছে, আর বিরোধী দল এখানে পার্লামেন্টে তুলছে না। সরকার সাধারণত তার দুর্বলতাগুলো আড়াল করার চেষ্টা করবে, বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সেগুলোকে মানুষের সামনে তুলে ধরা। কিন্তু একটা জায়গায় আবার আপনি একমত হবেন যে যে সমস্ত জায়গাগুলোতে তাদের রাজনীতি জড়িত আছে, আমেরিকার সাথে চুক্তি, এই জায়গাটায় সরকার বিরোধী দলের মধ্যে কোনো বিরোধ নাই, কেউ কথা বলছে না, অথচ তারা যা জুলাই করছে, এই জুলাই ডিক্লারেশনের স্পষ্ট করে বলা আছে যে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী বিদেশের সাথে যে কোনো ধরনের চুক্তি হতে হলে সেটি সংসদে আলোচিত হতে হবে। আপনি সরকারি দল, বিরোধী দল, কারো মুখে কি শুনছেন যে জুলাই সনদের ওই অংশটুকু এখানে তুলে ধরি? না, জুলাইটা যার যতটুকু দরকার, রাইট, চুক্তি যার যতটুকু দরকার, জুলাইটাকে সে ওই যে 5 গজ কাপড় থেকে কেটে কেটে তার মতন করে ব্যবহার করছে। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর সাজেদুল হক, যদি বলি আজকে সম্প্রতি যে ডিসি সম্মেলন হলো, ডিসি সম্মেলনে দেশের চলমান সংকট মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে মানে যে রাজনীতিকীকরণ বিভিন্ন জায়গায় আমাদের যে ছিল, ট্যাগ ছিল বা বিভিন্ন সময় সমালোচিত হতো, সেই দিকেই যাচ্ছে কিনা, নাকি এটি মানে ফলপ্রসূ হবে, আপনার কি মনে হয়? আমরা বারবার বলার চেষ্টা করি, ঠিক আছে, মাঠে ময়দানে বলার চেষ্টা করি, আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করি যে আসলে কোনো পরিবর্তন তো হয় নাই, ঠিক আছে, খালি পোশাক বদল হয়েছে, পোশাক আশাকের বদল হয়েছে, কিন্তু ভেতরের যে ক্যারেক্টারিস্টিক্স এবং যে সিস্টেম সেটা আগের মতোই আছে। তো এটা তো খুব স্বাভাবিকই, ডিসি কেন, পুরো প্রশাসনটাই তো হচ্ছে গিয়ে পলিটিসাইজড হবে। আর আমরা বিগত সময়কালে দেখেছিলাম যে জুলাইয়ের এই গণঅভ্যুত্থানের পর বিষয়টা হওয়া দরকার ছিল যে ডিপলিটিক্যালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, এইটা হওয়া দরকার ছিল, কিন্তু আমরা তা না দেখে দেখছি যে এটা পাল্টা পলিটিসাইজেশন। মানে আওয়ামী লীগ পলিটিসাইজ করে রাখছে প্রশাসনকে, তারা হচ্ছে প্রথমে জামাতিকরণ করবে, বিএনপি এসে এটাকে বিএনপিকরণ করবে, অর্থাৎ এটা আওয়ামী লীগের হাত থেকে বের করে নিয়ে এসে এটাকে একটা স্বতন্ত্র অবস্থা, একটা পেশাদার জায়গায় দাঁড় করানোর বিষয়টা। এটা না বললেন আমার হলো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, বা বললেন তার উপদেষ্টারা,
না বললে হলো যে জামাতের নেতারা, না বললো বিএনপির নেতারা। না, বিএনপি নেতারা তো এসে বলেছেন, বরঞ্চ তারা তীব্র প্রতিযোগিতা শুরু করলো। না, প্রধানমন্ত্রী বলেছেন যে খেলোয়াড়দের বলেছেন যে আপনারা খেলা নিয়ে থাকেন, রাজনীতিতে আসবেন না। সাংবাদিকদের বলেছেন, সবাইকে বলেছেন। এখন বলছেন, আমি বলতেছি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। আচ্ছা, অর্থাৎ জিনিসটা যেখান থেকে শুরু করা যেত, 12 ফেব্রুয়ারির পর থেকে শুরু করা একটু ডিফিকাল্ট, কারণ মাঝখানে হচ্ছে গণঅভ্যুত্থানের পরে 17টা মাস আপনি কাটে ফেলেছেন। সেই 17 মাসের মধ্যে আবার নতুন ধরনের প্রবলেম তৈরি করছেন। যে আশাবাদগুলো তৈরি হয়েছিল সেগুলো আপনি হতাশায় রূপান্তরিত করছেন, এবং যখন আপনার একবার স্বপ্ন ভেঙে যায়, হ্যাঁ, তখন আবার নতুন করে একটা জাতিকে খুব দ্রুত 20 মাস পরে একটা নতুন স্বপ্ন দাঁড় করানো যায় না আর কি। আপনার যে সুযোগটা ছিল আপনার হচ্ছে নির্বাহী বিভাগের জায়গায় নিয়ে আসা, বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন চালু করবার যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো তো শুরু করা দরকার ছিল হচ্ছে সংস্কারের এই মিটিংগুলো করার আগেই দরকার ছিল শুরু করা। তখন শুরু করা হয়নি, তখন উল্টো অভিযোগ হতো, কান্নাকাটি কি জামাত কোথাও হলে ডিপ্রাইভড হলে, বিএনপির লোক একটু বেশি কোথাও পোস্টিং পেয়ে গেলে বিএনপি সব নিয়ে গেল, আবার জামাত কোনো ভিসিডিসি বেশি পেয়ে গেলে সব বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়ে গেল জামাত। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতো যে ও খাচ্ছে, আমি খেতে পাচ্ছি না। কিন্তু এই পাল্টা খাওয়া খাওয়াই জায়গা থেকে বের আসাটাই হচ্ছে বাংলাদেশের প্রত্যাশা ছিল, বাংলাদেশের জনগণের প্রত্যাশা, এবং বাংলাদেশের জন্য এটা প্রয়োজন রয়েছে। ফলে এই ডিসি কনফারেন্স বলেন, আরিয়া বলেন, এগুলা করে হচ্ছে গিয়ে হয়তো এখানে অনেকগুলো আলোচনা উঠে আসবে, অনেকগুলো আলোচনা আসে আর কি, খুব পজিটিভ কিছু আলোচনা আসে। এই পজিটিভ আলোচনাগুলো আসলে খুব একটা মানে আমি দেখি না কখনো এটার কোনো সলিউশন হয়। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে ডিসিদের যে কাজ করবার নির্দেশ, এতে মানে রাজনীতির প্রভাবে ভালো কিছু হবে না এখানেও আর কি রাজনৈতিক এইখানে শব্দটা একটু চেঞ্জ করা দরকার। হ্যাঁ, আমরাও মনে করি, কিন্তু আমরা স্থানীয় রাজনীতিবিদ না, গণপ্রতিনিধি। স্থানীয় দুটি শব্দই ব্যবহার হয়েছে, জনপ্রতিনিধি আছে আর পাশাপাশি রাজনীতিবিদ আছে। এখানে গণপ্রতিনিধিদের সাথে আলোচনা করা দরকার, এবং এখানে যে বিষয়টা করা যেতে পারে, যেটা বাংলাদেশে হবেটা কি, বাংলাদেশ শুধুমাত্র এখানে পাওয়ার হয় হচ্ছে যে শাসক শ্রেণীর যে দল থাকে সে দল এখানে প্রায়োরিটি পায়। কিন্তু এই জায়গাটাতে অতীতেও হচ্ছে, ডিসি অফিসে কিন্তু সব রাজনৈতিক দলরাই গেছে, কমিউনিস্ট পার্টিও সেখানে গেছে, বিএনপিও গেছে, জাসদ গেছে, বাসদ গেছে, হ্যাঁ, ওয়ার্কার্স পার্টি, আওয়ামী লীগ সবাই গেছে, হ্যাঁ, বিএনপিও সেখানে ছিল। সেখানে আলোচনার মধ্যে দিয়ে ডিসি একটা সিদ্ধান্ত নিতে, ডিসি অফিসে সব রাজনৈতিক দলগুলো যেত আর কি। সেই জায়গাটা যদি তারা করে, দ্যাটস নট প্রবলেম। হ্যাঁ, কিন্তু সেটা মানে যদি হয়, মানে দেখা গেল স্থানীয় বিএনপি, উপজেলা বিএনপি নেতাই হচ্ছে ইউনিয়ন অফিসের সব কিছু, হ্যাঁ, জেলা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে সব কিছু নির্ধারণ করবে জেলা প্রশাসনের, তাইলে হচ্ছে খবর থাকে আর কি। আর যদি নির্বাচিত প্রতিনিধি থাকে, এখন প্রবলেমটা হলো বাংলাদেশে তো নির্বাচিত গণপ্রতিনিধি নাই, এখন নেই, ঠিক আছে, এবং আগামী 1 বছর হয়তো পাবো না আর কি। না, এলজিআরডি বলেছে যেটা, তার কথাটা পুরোটা বুঝতে হবে। এই বছর শেষে নির্বাচন শুরু হবে, ওখানে কিন্তু দাঁড়ি না। আচ্ছা, এটা ধারাবাহিকভাবে 1 বছর ধরে চলবে। আচ্ছা, অর্থাৎ আপনার এটা শেষ হবে 27 সালে গিয়ে, শেষ হোক 27 ডিসেম্বরে শেষ হবে। আমরা শেষ প্রসঙ্গে আসতে চাই, শরীফুজ্জামান শরীফ, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এই বিষয়ে কি বলবেন? প্রথমত ঘটনাটি ছিল খুবই হৃদয়বিদারক, এবং তার সাথে কেউ না কেউ, কারো না কারো গাফিলতির কারণে ঘটনাটি ঘটেছিল, কিন্তু তৎকালীন সরকার বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনায় নেয়নি। আপনাকে আমি মনে করিয়ে দিই, পোপ ফ্রান্সিস যখন মারা যান, তখন ডক্টর ইউনূস দেশের বাইরে ছিলেন, এবং তিনি দেশে না ফিরে, তিনি ফ্রান্সে ছিলেন তখন, দেশে না ফিরে ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় চলে যান, এবং সেখান থেকে 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। মাইলস্টোন কলেজের ওই দুর্ঘটনার পরের দিন সারা দেশে শোক দিবস ঘোষণা করেছিল সরকার, কিন্তু সন্ধ্যাবেলায় দেখা গেল ডক্টর ইউনূস, তার বুকে একটা কালো ব্যাজ নেই, তিনি কয়েকজন রাজনীতিবিদের সাথে বসে জুস পান করছেন, এবং তাদের চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় তিনি চাঁদা চেয়েছিলেন। এর ভেতর থেকে রাষ্ট্রের ওই সময়ের যে রেসপন্সিবিলিটি বোঝা যায়। সেকেন্ড জায়গাটা হচ্ছে, আমি একটু আগেই বললাম, এই সরকার ডিলিট করে দিয়েছিলেন সম্ভবত 20 মিনিটের, কিন্তু মানুষের সমালোচনার মুখে ডিলিট করেছেন।
সমালোচনা যদি না হতো তাহলে ডিলিটটা করতেন না, এবং এর ভেতর থেকে তার মানে মনস্তত্ত্বটা বুঝতে পারেন আপনি। আর ওই যেটা বলেছি যে এই সরকার মনে করছে যে ডক্টর ইউনূসের যে সমস্ত অপরাধগুলো হয়েছে, রাষ্ট্র পরিচালনার যে ত্রুটিগুলো হয়েছে, এগুলো যেন তাদেরই কাজের একটা অংশ, এবং এগুলোকে নিয়ে যদি তাকে জবাবদিহিতার মুখোমুখি করা হয় তাহলে সম্ভবত তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অথচ আমাদের মানুষের প্রত্যাশা হচ্ছে 15 বছরের আওয়ামী লীগ যে খারাপ কাজগুলো করেছে আপনি যেমনিভাবে তাকে আইনের মুখোমুখি দাঁড় করাবেন, একই সাথে 1.5 বছরে সংস্কারের নামে যে অন্যায় কাজগুলো হয়েছে, আপনি ডিসির কথা বললেন, ডক্টর ইউনূসের সরকারের সময় ডিসি নিয়োগে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং সরকার তদন্ত কমিটি করেছিল 4 জন উপদেষ্টা নিয়ে। 24 সালে 9 অক্টোবর এখন পর্যন্ত তার রিপোর্ট প্রকাশ করা হয়নি, মানুষকে জানতে দেওয়া হয়নি যে ডিসি নিয়োগে কারা কারা টাকা খেয়েছিলেন। কারণ কি? কারণ হচ্ছে কিছু গণমাধ্যমে স্ক্রিনশট সহ এসেছিল, কিন্তু যে তদন্ত রিপোর্ট, সেই রিপোর্ট তারা প্রকাশ করেনি। তার অর্থ হলো যে এই সরকারও কেন যেন ডক্টর ইউনূসের সম্ভবত একটা কৃতজ্ঞতার জায়গা থেকে, যে আর যাই হোক তাদের সময় নির্বাচনটি হয়েছে, আমরা গদিতে বসেছি, সুতরাং তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে, এই একটা নেক্সাস দায়িত্ব মানে তাদের প্রতি থাকতেই পারে। এটি আগে নাকি জনগণের স্বার্থ? অবশ্যই জনগণের স্বার্থটা আগে, কিন্তু জনগণের স্বার্থটা আপনি খেয়াল করে দেখবেন, একটা বন্যা হওয়ার পর যে বন্যার পানিটা নেমে গেলে একটা উপকারও কিন্তু হয়, পলিটা জমে। আমাদের জুলাইয়ের পরে যে পলিটা জমেছিল সেই পলিটার তো ব্যবহার হয়নি। আপনি বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু করলেন, আবুল হাসনাত তার এলাকায় 450 কোটি টাকার হাসনাত আব্দুল্লাহ আবুল হাসনাত, হ্যাঁ, তার এলাকায় 450 কোটি টাকার প্রকল্প তিনি নিয়ে গেলেন। এটা কি বৈষম্য ছিল না? বৈষম্য ছিল না? আপনার ওই যে সজীব ভুইয়া, তার এলাকায়, এরা তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, বরং তারা বলবে যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। কোন জায়গাটায় কি? তারা তো শুধুমাত্র কুমিল্লার অথবা 14 গ্রামের উপদেষ্টা না, তারা বাংলাদেশের উপদেষ্টা ছিলেন। কেন শুধু নিজের এলাকায় তিনি বরাদ্দ করবেন? এই যে কাজগুলো বেসিক জায়গাগুলোতে তারা এমন কতগুলো কাজ করেছে যে কাজগুলোতে তাদের নৈতিকতার জায়গাটা ডিস্ট্রয় করে ফেলেছে। তারা সাহস করে মানুষের সামনে এখন কথা বলতে পারছে না। হঠাৎ করে কেন? যেখানে সরকারি গাড়ি নিয়ে এত আলোচনা, একজন এমপি, তার মানে বোঝেন, এটি হচ্ছে ভেতরে সুপ্ত কতগুলো সুবিধাবাদী প্রবণতা আছে। কখনো কখনো মানুষের কারণে, লজ্জা শরমের কারণে বলতে পারেন না, কিন্তু যখন সুযোগ পান বলে ফেলেন। এনসিপি এই সময়কালে সব থেকে বড় সংস্কারের পক্ষে কথা বলে এনসিপি। সেই এনসিপির এমপি সংসদে দাবি করে বসলো তিনি প্রতি মাসে 15,000 টাকা সরকারের কাছ থেকে ভাতা পান তার নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য, অফিস ভাড়া বাবদ। সেই এমপি বলে বসলেন যে উপজেলা পরিষদে আমাদেরকে অফিস দিতে হবে। সরকারি দল অপেক্ষা ছিল, লুফে নিল, আরেকজন গাড়ি চাইলো। তাহলে সংস্কারের যে কথাটা বলে, এদের মনের মধ্যে কতগুলো সুবিধাবাদী ট্রেন্ড যে আছে, এটা কি অস্বীকার করতে পারবেন? উপজেলায় এমপির অফিসের ভেতর থেকে পুরো উপজেলা পরিষদটা, অ্যাডমিনিস্ট্রেশনটা এমপির মুঠোর মধ্যে চলে গেল। অথচ জুলাই মাসের যে ডিক্লারেশনের কথা তারা বারবার বলে, সেখানে স্পষ্ট করে বলা ছিল যে আমাদের এখানে স্বশাসিত একটা ইন্ডিপেন্ডেন্ট উপজেলা পরিষদ আমরা গঠন করব, স্থানীয় সরকার গঠন করব। সেখানে ওই যে কুঠারাঘাত করা বলে না, এনসিপি সেই কাজটি করলো। জি, ধন্যবাদ আপনাকে। ডাক্তার শাহজাদুল হক, যদি আপনি এই প্রসঙ্গে একটু বলতেন যে অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা সহ 16 জনের নামে যে মাইলস্টোনের ঘটনায় মামলা করতে গিয়েছে, মামলা খারিজ করে দিয়েছে আদালত, আপনি কি মনে করেন? ধন্যবাদ। প্রথমত শরীফ ভাইয়ের সাথে মূল আলোচনার স্পিডের সাথে আমি একমত আর কি। তবে এই জায়গাটা আবার একটু অন্যভাবে একটু দেখতে হবে আর কি। ধরলাম সরকার চায় না যে ইউনূস সহ এরা হলো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ুক, কিন্তু ব্যাপারটা তো সরকারের টেবিলে আসে নাই, ব্যাপারটা তো গিয়েছিল আদালতে, ব্যাপারটা গিয়েছিল বিচার বিভাগে, এবং এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সাইন। বাংলাদেশের যে গণতন্ত্র এখনও বহুদূর, তা হচ্ছে এর বিচার বিভাগের যে স্বাধীনতা, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে না। সরকার কি চায়? সরকার স্বাধীনভাবে কাজ করছে, কিন্তু খারিজ করছে। তো এটাকে আপনি শুধু বিচার বিভাগের উপরেই দেখবেন, আচ্ছা, নাকি এটা দেখবেন হচ্ছে গিয়ে শরীফের আলোচনা? যেহেতু আমি একমত পোষণ করেছি যে সরকারের একটি প্রবণতা আছে, তার একটা টেন্ডস আছে যে তাদেরকে এক ধরনের ইমিউনিটি দেওয়া, কারণ এখন তো ইমিউনিটি বা দায় মুক্তি করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ।
আর বিএনপি যতবারই ক্ষমতায় আসে, বিএনপি খুব বিখ্যাত কতগুলো বিষয়ের জন্য, তার মধ্যে একটি বিষয় হচ্ছে দায় মুক্তি দেওয়া ইতিহাসে, ইন্ডিমিউনিটি, ইমিউনিটি, এগুলোর ব্যাপারে বিএনপি খুব বিখ্যাত আর কি। তো সেই ধরনের ব্যাপারটা তার হচ্ছে ইউনূস সরকারের সাথে তার আছে, সেটা হামের ক্ষেত্রে হোক, সেটা বাণিজ্য চুক্তি নিয়ে হোক, আর সেটা হচ্ছে আপনার হচ্ছে এই মাইলস্টোনের ঘটনাগুলো নিয়ে হোক। এবং এই ক্ষেত্রে দেখবেন যে এই যে প্রথম অধিবেশন হলো, সেই অধিবেশনে অনেকগুলো বিষয় এনসিপির আলোচনা, জামাতের আলোচনার সাথে আমার পার্টিগত জায়গা থেকে আমাদের প্রচণ্ড দ্বিমত আছে, ভিন্ন মত আছে। কিন্তু একটা ওই যে ইউনূস সাহেব যে 4 দিন পর পর একটা বা 3 দিন পর পর একটা অধ্যাদেশ জারি করতেন, এমনি করে যে প্রায় 250 অধ্যাদেশ জারি করছিলেন। হ্যাঁ, এই অধ্যাদেশগুলোর মধ্য থেকে যে হচ্ছে 98টা বাইরে যে অধ্যাদেশগুলো বাতিল করো, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল হয়ে গেল বিচার বিভাগ নিয়ে। ঠিক আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল হয়ে গেল জাতীয় মানবাধিকার কমিশনের বিষয়টা নিয়ে আর কি। এই জায়গাগুলো নিয়ে কিন্তু একটা টেন্ডেন্সি বোঝা যায় বিএনপির। সেটা হচ্ছে বিএনপিও হচ্ছে যত কথাই বলুক, হ্যাঁ, সে হচ্ছে বিচার বিভাগকে স্বাধীন করার মতো সাহস পাচ্ছে না। এটা হলো 1 নম্বর একটা সিমটম পাওয়া যাচ্ছে। 2 নম্বর সিমটম যেটা পাওয়া যায় আর কি, সেটা হচ্ছে যেই জনতা তাকে ভোট দিয়েছে, সেই জনতার প্রতিও তার আস্থার জায়গাটা খুব দুর্বল। সেই জনতার প্রতি আস্থার জায়গা দুর্বল বললে সেই ইউনূস প্রসঙ্গে খুব নমনীয় থাকে। সেটা দুর্বল বলে বাণিজ্য চুক্তির জন্য সবচেয়ে বেশি ক্ষুব্ধ হওয়ার কথা হচ্ছে বিএনপি সরকারের। বিএনপি নামক রাজনৈতিক দলটার সবচেয়ে বেশি ক্ষেপে যাওয়ার কথা, কারণ তাকে আগামী 5টি বছর এই বাণিজ্য চুক্তির জন্য, এই যে দেখেন না, এখনই কথা হতে পারে যে প্রথম প্রসঙ্গ আসছিল হামের টিকা, সেই হামের টিকা নাই, এখন যে সংকট তৈরি হয়েছে সে বাঁচার জন্য কি করতে হবে, বাঁচার জন্য যা আমার দরকার তার মধ্যে অন্যতম বিষয় দরকার, প্রচুর পরিমাণ টাকা দরকার। এই সময়কালে আমার 35,000 কোটি টাকা খরচ করে বোয়িং বিমান কিনতে হচ্ছে। ঠিক আছে, সরকারকে এটা চাইছিল মন থেকে? অবশ্যই। আমি এই জায়গাটা একটু যুক্ত করতে চাই, যিনি এই বাণিজ্য চুক্তিটি করেছিলেন তৎকালীন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব, এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু মানে বলেছেন যে বিএনপি এবং জামাত 2টি স্ট্রং রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনা করে এই চুক্তিটি করা হয়েছে। অর্থাৎ এরা তো জেনে বুঝে অনুমোদন দিয়েছে। তখন যদি অন্তর্বর্তী সরকার না থাকতো, এই বিএনপি সরকার থাকতো বা জামাত সরকার থাকতো, তারাও তো করতো, তারা তো সম্মত। এখানে আমি সালাউদ্দিন ভাইয়ের আরেকটা বক্তব্য আশা করি আর কি। আচ্ছা, মানে সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী আর কি, তিনি একটা কথা বলছিলেন কয়দিন আগে, যে আমরা স্বাক্ষর করছিলাম নির্বাচনটা নিয়ে ভোট টাল বাহানা হচ্ছিল। ঠিক আছে, নির্বাচনে ভোটটা এটা আসলে সত্যি হচ্ছিল। এই যে এক সময় এনসিপি শুরু করলো যে আগে স্থানীয় নির্বাচন পরে সংসদ নির্বাচন, জামাত শুরু করলো আগে পিআর পদ্ধতি আসবে, পিআর পদ্ধতি হইলে তারপরে নির্বাচন, তারপরে আসলো আগে সংস্কার সব ঠিকঠাক করতে হবে, ওই সেই ইয়াহিয়া খানের মতো এলএফও করতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে সব বাস্তবায়ন করে দিয়ে তারপর হচ্ছে নির্বাচন, হ্যাঁ, তারপরে হলো গণভোট আগে হবে, তারপর নির্বাচন। নির্বাচন যাতে না হয় এরকম নানা রকম ব্যাপার সবাই, এটা সত্য ছিল, এটা একটা বাস্তব বস্তুগত উপাদান এটার ক্ষেত্রে আছে। সেরকমভাবে আমরা সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে এটাও শুনতে চাইছিলাম, কান পেতেছিলাম, বা তারেক রহমানের কাছ থেকে শুনতে চেয়েছিলাম যে ভাই আমার তো দেশে আসাই মানে অনিশ্চিত ছিল, আমি তো আপনাদেরকে বলেছিলাম যে দেশে আসাটা আমার উপর নির্ভর করে না। তিনি দেশে আসার পরে চুক্তি হয়েছে। আমি বলি দেশে আসাটা তার উপরই নির্ভর করে না। এমন এক কঠিন জায়গায় বিএনপি ছিল, নির্বাচন কবে হবে তার নিশ্চয়তা ছিল না, এই জন্য তাকে হয়তো অনেকগুলো কম্প্রোমাইজ করতে হয়েছে, কৌশল করতে হয়েছে। তার মধ্যে একটা হলো জুলাই সনদ, ঠিক আছে, যেটা আমার কথা না, ষষ্ঠমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা। ফলে তাদের কাছ থেকে এই কথাটাও শুনতে চাই যে ভাই বাণিজ্য চুক্তিটা তখন গিলেছিলাম এই কারণে, নাহলে নির্বাচনটা তো হয় না। ঠিক আছে, এখন নির্বাচন হয়েছে, এখন সংসদ হয়েছে, এখন হচ্ছে এই সংসদে আলোচনা হবে, আলোচনার মধ্যে রিভিউ হবে, রিভিউটা বাতিল হবে। এই কথা বললে সার্বভৌমত্ব থাকে? আচ্ছা, সার্বভৌমত্ব নাই তো, বাণিজ্য চুক্তি মানেই তো সার্বভৌমত্ব নাই। আপনি কিসের স্বাধীন দেশ? আপনি হচ্ছে ধরেন এখন হামের টিকা কম দামে আপনি হচ্ছে গিয়ে রাশিয়া থেকে পাবেন, কথা বলতেছি, বা চায়না থেকে পাবেন, কিনতে পারবেন আপনি? আপনার স্বাধীনতা আছে চায়নার থেকে হলো টিকা কেনার? স্বাধীনতা নাই। আপনি রাশিয়া থেকে টিকা কিনতে পারবেন নাই। আপনি গম কম টাকা পাবেন ইউক্রেন থেকে, কিন্তু ইউক্রেন থেকে আপনি কিনতে পারবেন না, আপনি কিনতে হবে আমেরিকার কাছ থেকে। আপনি গম কম টাকায় ভিয়েতনাম কম্বোডিয়া থেকে পাবেন, আপনি কিনতে পারবেন না। আর উদাহরণ দেখাচ্ছে কি, ওই 194টা শ্যালডু শব্দটা আছে হচ্ছে ইন্দোনেশিয়া, বাংলাদেশে 134টা, বাংলাদেশে কম।
ব্যাপারটা শুনে আমার এমন হাসি লাগলো যে উনি কয়েকদিন পরে বলবে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ অনেক ভালো ছিল ভারতবর্ষে, কারণ এখানকার নেটিভদের হত্যা করে শেষ করে ফেলে নাই। ওই দেখো আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের একদম মেরে শেষ করে ফেলছে। জি। তো এরকম উদাহরণ দেখাচ্ছেন উনি আমাদের সাথে। জি। উনি ধন্যবাদ দেখেন না আপনাকে। মালয়েশিয়া কিভাবে করে রিফিউজ করে দিয়েছে ধন্যবাদ এই ডাক্তার চুক্তিটাকে। শাহজাদুল হক, ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে, আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।